মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার তালিকা তৈরি হচ্ছে। এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। সচিবালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো, মন্ত্রণালয় সেখানে তদারকি করত না। উপদেষ্টা ফারুক আজম আরও বলেন, মুক্তিযুদ্ধ সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব ফিরে চায়। ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই করে ভুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কিছু রাজনৈতিক দলের নেতার বক্তব্যে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় অস্থিরতা তৈরি করছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারের পাশাপাশি নির্বাচন আয়োজনেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেন মির্জা ফখরুল। 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনো অনেক পথ যেতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র হচ্ছে সর্বজনীন মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি দেয়। বিএনপি এমন একটি নিরাপদ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় যা রাষ্ট্রীয় সীমানার বাইরেও বৈশ্বিক গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখবে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বিএনপি। রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে দেশ ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, নতুন রাজনৈতিক দল গঠন অপরিহার্য। রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলনের সমন্বয়করা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ দূর করতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আলোচনা। নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন, তরুণদের প্রত্যাশা শিরোনামের আলোচনায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা। সমন্বয়করা বলেন, ৭১ ও ৯০ জনগণের আকাঙ্ক্ষা শাসক গোষ্ঠী নস্যাৎ করেছে। এই মুহূর্তে প্রধান লক্ষ্য বেঁচে থাকার অধিকার ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। ২৪ যদি এই ৯০-এর পুনরাবৃত্তি হয়, ৭১-এর পুনরাবৃত্তি হয়, ৫২-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব। রাষ্ট্র মানেই হচ্ছে সে নিপীড়ন করবে, সে ক্ষমতার উপরে থাকবে। এই রাষ্ট্রকে যত বেশি আপনি সভ্য করতে পারবেন, তার কাঠামোটা যত সে ক্ষমতাকে প্রোটেক্ট না করে নাগরিককে প্রোটেক্ট করতে পারবে, তত এই রাষ্ট্রটি একটি সভ্য রাষ্ট্র হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ছাত্র আন্দোলনের প্রত্যাশা ও চেতনা ধারণ করতে নতুন রাজনৈতিক দল গঠন অপরিহার্য। বৈষম্য বিরোধী আন্দোলন, তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার
ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা থেকে শিক্ষা না নিলে দেশ ঝুঁকিতে পড়বে। এই আন্দোলনের ফলে, কর্তৃত্ববাদের পতনের ফলে নিজেদেরকে লাভবান মনে করছেন রাজনৈতিকভাবে, অন্যভাবে, এবং হবেন লাভবান। তাদের প্রত্যেককেই আমরা যদি এই চেতনার, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে মূল চেতনা, সেটা থেকে শিক্ষা গ্রহণটা যদি না করি, তাহলে সত্যিকার অর্থে ঝুঁকি আছে আমাদের সামনে। অনুষ্ঠানে তরুণরা বলেন, রাজনৈতিক দলগুলো গোষ্ঠী স্বার্থ রক্ষার প্রবণতা থেকে বের হতে হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি ও হত্যার অভিযোগ আনা হয়েছে। দুপুরে ফরহাদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলা তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। শনিবার রাতে রাজধানীর স্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন তিনি। এর আগে 19 আগস্ট ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মেহেরপুরে মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান। সে মামলায় ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুলকেও আসামি করা হয়েছে। এই হত্যার সঙ্গে আরও বিষয়বস্তু জানার জন্য এবং আরও আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য এবং পালিয়ে থাকা আসামিদেরকে বের করার জন্য এবং আরও তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য এই আসামিকে 7 দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন। এবং আসামি পক্ষেও বিজ্ঞ আদালতে আসামির পক্ষে দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই, তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না। এবং মহামান্য যদি একান্তই রিমান্ড দিতে প্রয়োজন বোধ করেন বিজ্ঞ আদালত, আমরা বলেছি যেন মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়। বিজ্ঞ আদালত আমাদের দ্রুত বিচারিক কার্যক্রম শুরুর জন্য আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারক নিয়োগ দেওয়া হতে পারে। ট্রাইব্যুনাল পুনর্গঠনের বিষয়ে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের তিনি আরও বলেন, সম্প্রতি আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত বিচারক নিয়োগের বিষয়ে তুলে ধরা হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখে আসার পর ব্রিফিং করেন তিনি। বলেন, মামলার আলামত সংগ্রহে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলো পরিদর্শন করছে। সবাইকে আলামত প্রসিকিউশনে দ্রুত জমার আহ্বান জানান তিনি। বলেন, সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে তেমন গুলি পাওয়া গেছে সিএমএইচে চিকিৎসাধীন একজনের শরীরে। আন্দোলনে পুলিশের চাইনিজ রাইফেল ব্যবহারের তথ্য উঠে এসেছে বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে বরিশাল ও লক্ষ্মীপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। বরিশালে সংবাদ সম্মেলন করে বিডিআর কল্যাণ পরিষদ। এ সময় বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। বিচারের নামে 18,000-এর বেশি বিডিআর সদস্যকে চাকুরিচ্যুত করা সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। ওই ঘটনায় গঠিত বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করার দাবি জানায় তারা। এদিকে বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন হয়েছে। এ সময় বাহিনীর নাম আবারও বিডিআর করা সহ 9টি দাবি তুলে ধরেন তারা। দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে পাশে থাকার আশ্বাস দিয়ে সংস্কারের রূপরেখা জানতে চেয়েছে ওয়াশিংটন। এছাড়া $20 কোটি বেশি সহায়তা দিচ্ছে দেশটি। এ সংক্রান্ত চুক্তিও সই হয়েছে। রোববার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকার গঠনের 38 দিনের মাথায় ঢাকায় এসেছে 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেটন নেইম্যান।
রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনূস। একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। এ সময় সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বাড়াতে $20 কোটি সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। USAID-র মাধ্যমে দেয়া হবে এই অর্থ ছাড়। That is for over $200 million. অন্তর্বর্তী সরকারের সঙ্গে $200 মিলিয়ন চুক্তি হয়েছে। আমরা আলোচনা করেছি, তাদের বক্তব্য শুনেছি। এখন এই চুক্তি বাস্তবায়নে কাজ করা হবে। বাংলাদেশের মানুষের উন্নয়নে এই অর্থ খরচ করা হবে। সামনেও আমরা একসঙ্গে কাজ করার আশা করছি। এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার, অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এরপর পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই আলোচনায় গুরুত্ব পায় রাষ্ট্র সংস্কার, শ্রম, নিরাপত্তা সহ নানা ইস্যু। পরে এক ব্রিফিংয়ে সচিব জানান, এ বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা হয়নি। আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, ভারত ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়নি। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 12 সেপ্টেম্বর প্রায় $100 কোটি বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দেয় সরকার। এই ঋণের মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে $75 কোটি এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $25 কোটি ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হতে পারে। ঋণ পেতে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন, নতুন টাস্কফোর্সের অডিট ফার্মের কার্য বিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। বাজেট সহায়তার অংশ হিসেবে এবছরের ডিসেম্বরের মধ্যে $40 কোটি দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আগামীতেও আঞ্চলিক এ সংস্থাটি পরিকল্পনা মাফিক বাজেট সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে এডিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ক্লাইমেট ফান্ড এন্ড আওয়ার এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প এবং জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য খাতেও সহায়তা করবে সংস্থাটি। আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারেও সহায়তার আশ্বাস দিয়েছে এডিবি। উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিম, সোনালী ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিম খুচরা পর্যায়ে $11.87, সোনালী মুরগির কেজি $269.64 এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি $179.59 নির্ধারণ করা হয়েছে। রোববার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এক চিঠিতে এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেন। চিঠিতে জানানো হয়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে মুরগি ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে $10.58 এবং পাইকারি পর্যায়ে $11.01। উৎপাদক পর্যায়ে সোনালী মুরগি কেজি প্রতি $260.78, পাইকারি পর্যায়ে $264.57 এবং খুচরা পর্যায়ে $269.64 নির্ধারণ করা হয়েছে। তবে এ দাম কার্যকরে বাজার তদারকি করা হবে কিনা এ বিষয়ে কিছু জানানো হয়নি চিঠিতে। ভারত রপ্তানি শর্ত শিথিল করায় বাংলাদেশে দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। ইতিমধ্যেই যশোরের শার্শা ও বেনাপোলে পেঁয়াজের দাম প্রতি কেজিতে $10 থেকে $15 কমেছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের আমদানি ব্যয় কমার ফলে কয়েকদিনের মধ্যেই ঢাকাতেও দাম কমতে শুরু করবে।
গেল শুক্রবার প্রতি টন পেঁয়াজের $550 ন্যূনতম রপ্তানি মূল্যের শর্ত বাতিল করে ভারত। পাশাপাশি পেঁয়াজ রপ্তানিতে আরোপিত 40% রপ্তানি শুল্ক কমিয়ে অর্ধেক করেছে দেশটির সরকার। এতে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে দেশের বিভিন্ন স্থলবন্দরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা কমেছে। এদিকে শর্ত শিথিলের প্রভাবে আগামী 1-2 দিনের মধ্যেই ঢাকার বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে যে কাজ করছে তাতে আমার হিসেবে মিনিমাম 10 থেকে 15 টাকা কমবে। এক সপ্তাহের ভিতরে হয়তো আগামী সপ্তাহে মনে হয় দাম কমতে পারে। আগামী এই 2-4 দিন পরে হয়তো এগুলা বোধহয় হবে আর কি। হ্যাঁ, যেগুলো আপনার এই বর্ডার দিয়ে ঢুকবে সেগুলো ঢুকলে বর্ডারের ভ্যালু কমবে, এখানেও সেরকম কমে যাবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 35 থেকে 36 লাখ টন। প্রতি বছর দেশে 10 লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাল বাদেই শুরু হলো টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। প্রথম দিনে শুধু সয়াবিন তেল ও মসুর ডাল দেওয়া হয় ডিলারদের। খাদ্য অধিদপ্তর থেকে চাল পেলে ভোক্তাদের কাছে কয়েকদিনের মধ্যে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে সরকারি সংস্থা টিসিবি। ডিলাররা বলছেন, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রকৃত উপকারভোগীদের মাঝে পণ্য বিক্রি করতে চান তারা। সরকার পতনের পর রোববার থেকে দ্বিতীয়বারের মতো 1 কোটি স্বল্প আয়ের মানুষের মাঝে ভোগ্যপণ্য বিক্রি কাজ শুরু করে টিসিবি। তবে বৈরী আবহাওয়ায় প্রথম দিনে গুদাম থেকে শুধু ডিলারদেরকে পণ্য বুঝিয়ে দেওয়া হয়। সয়াবিন তেল ও মসুর ডাল দেয়া হলেও চাল বিক্রি বন্ধ ছিল। কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেলের দাম পড়বে 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা ও চাল 30 টাকা। ডিলাররা বলছেন, চাল পেলে নির্ধারিত দোকান থেকে এসব পণ্য বিক্রি করা হবে। সরকার পতনের পর স্থানীয় রাজনৈতিক চাপ মুক্ত হয়ে প্রকৃত উপকারভোগীদের মাঝে পণ্য বিক্রির আশা তাদের। চাল ছাড়া আবার টিসিবির পণ্য বিক্রি করা নিষিদ্ধ। তো চাউলটা আমরা সাধারণত 2 দিন বা 3 দিন পরও পাই অনেক সময়, সেই কারণে আমরা দেরি আমাদের পৌঁছাইতে হয়। এখন আর আমাদের কোনো চাপ থাকবে না, আমরা প্রকৃত যাদের কার্ড আছে তাদের দেখে দেখে মাল দেব। আশা করি আমাদের এখন থেকে আর কোনো চাপ থাকবে না। খাদ্য অধিদপ্তর থেকে বিক্রির জন্য দ্রুত চাল পাওয়া যাবে বলে জানায় টিসিবি। তবে সরবরাহ সংকটের কারণে এবারও চিনি দেয়া সম্ভব হচ্ছে না বলে দাবি সংস্থাটির। আজকেও আমাদের কথা হয়েছে, ওনাদের অ্যানাউন্সমেন্ট কপিটা এখনো সিসিডিআর অর্থাৎ খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের যে দপ্তর, সেই দপ্তরে না পৌঁছানোর কারণে একটু দেরি হচ্ছে। তবে আমাকে বলেছেন ওই সিসিডিআর থেকে যে আজকে বিকালের মধ্যে তারা এন্ডোসমেন্ট ইস্যু করে দেবে। এন্ডোসমেন্ট ইস্যু করে দিলে কিছু সংখ্যক ডিলারের কাছে হয়তো আজকে চাল পৌঁছে যাবে, বাকিদেরকে আগামীকাল এবং পরশুর মধ্যে সবাইকে পৌঁছে দেবে পর্যায়ক্রমে। এ পর্যায়ে বিক্রি কার্যক্রম চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তী কিস্তি আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 দিন বন্ধ থাকার পর চালু হলো দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট। এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিট চালু হলো। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, 275 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 3য় ইউনিটটি সকাল 10টায় চালু হয়, আর বিকেল 3টার দিকে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। 275 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই ইউনিট থেকে উৎপাদিত প্রায় 220 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে 9 আগস্ট বিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিটটি বন্ধ হয়ে যায়। মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে কাওয়ালি অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় 4 জন আহত হয়েছেন। তাদের 3 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলায় কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। এতে হঠাৎ করে দুর্বৃত্তরা হামলা করে। প্রশাসনের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ শেষে চলে গেলে আবারও শিক্ষার্থীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। টানা বৃষ্টিতে জলাবদ্ধ দেশের 7 জেলা, কোথাও কোথাও বাড়িঘরে ঢুকেছে পানি। ঝোড়ো হাওয়া ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। অন্যদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। নিম্নচাপের প্রভাবে 2 দিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণের মুখে দেশ। এতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়িঘরে ঢুকেছে পানি।
ঝোড়ো হাওয়ায় কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে রেকর্ড হয়েছে ২২৩ মিলিমিটার বৃষ্টি। রোববার সকাল থেকেই পানির নিচে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক। বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তিতে বাসিন্দারা। মারাত্মক দুর্ভোগ আছে ভাই। আমার মনে হয় জলবায়ু পরিবর্তনের কথা যে আমরা শুনতেছিলাম ছোটবেলা থেকে, সেই প্রভাব অলরেডি পড়তে শুরু করছে। বাসাবাড়ির পানি ড্রেনে নামতো, এখন দেখা যায় যে ড্রেনের পানি বাসাবাড়িতে উঠতেছে। একই অবস্থা খুলনা রয়্যাল মোড়, করিমনগর, দোলখোলা সহ নানা এলাকায়। বাগেরহাটের পৌর এলাকা ছাড়াও প্লাবিত শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপালের নিচু এলাকা। সমস্ত ঘরে পানির মধ্যে হাঁটতেছি, এখন রান্না করতে যাবো, সে রান্নারও খুব কষ্ট। যে অঞ্চলে যাবেন সে অঞ্চলে ভাঙা কাদা ওঠা, ভাঙা করে এখানে একটু বর্ষা হলে পানি উঠে যায়। যশোরের শহর ছাড়াও তলিয়েছে ৫ উপজেলার নিচু এলাকা। ঝিনাইদহে ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে গাছপালা, ব্যাহত বিদ্যুৎ সরবরাহ। অনেক জায়গায় আমন সহ ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। ২-৩ দিন তো একটানা বৃষ্টি হচ্ছে, চাল নেই, তার জন্য বের হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীর ৮ উপজেলায়। লক্ষ্মীপুরের ২০ ইউনিয়ন ও ১০ ওয়ার্ডে পানিবন্দী অন্তত ৩ লাখ মানুষ। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। বন্যা জানার কিছু কমে ঘরের ফাঁক হয়েছে, করছি মনে করছি জামু, এখন আবার এই ২-৩ দিনে আবার এই আগের মতন হয়েছে। রাস্তা ভাঙ গেছে মেলা, এর উপর গাছপালা ভাঙ গেছে মেলা। বৃষ্টিতে আবারও পানির নিচে চাঁদপুরে ফরিদগঞ্জ। জলাবদ্ধতা দেখা দিয়েছে শাহরাস্তি ও হাজীগঞ্জেও। কক্সবাজারে বড় ক্ষতির মুখে মাছের ঘের ফসলি জমি। চকরিয়া, রামু, উখিয়ার দুর্গত এলাকায় খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা সহ সারা দেশে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাই বৃষ্টির পরিমাণও কমে আসছে। এদিকে এখনও সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ৭৮ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ১৬১ মিলিমিটার। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।